নমস্কার। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিখ্যাত অ্যাক্টর এবং পলিটিশিয়ান রুদ্রনীল ঘোষ। আজকে আমরা রুদ্রদাকে পেয়েছি এবং সরাসরি রুদ্রদার সাথে কথা বলবো। রুদ্রদা, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে আসার পর থেকে দেখছি তৃণমূলের তরফ থেকে বিভিন্ন রিয়াকশান আসছে। কালকে সায়নী ঘোষ তিনি বললেন হঠাৎ করে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গোমূত্র দিয়ে মুখ ধুয়ে তিনি রায় দিতেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ভারতীয় রাজনীতিতে সায়নীরা যারা সবে নতুন রাজনীতি কাকে বলে চিনতে শুরু করেছে তৃণমূলের চশমা পরে, আমি তাদের উদ্দেশ্যে কোনো খারাপ কথা বলবো না। আজকে শিবরাত্রির আমরা যখন ইন্টারভিউটা দিচ্ছি, এই শিবলিঙ্গ সম্পর্কে সায়নী দেবীর মনোভাব কী সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন, আমাদের মায়েরা বোনেরা জানেন, হিন্দু ধর্মের সকল মানুষ জানেন। তাই আমি আলাদা করে কিছু বলবো না। তাদের রুচি কি, তারা কোন ভাষায় কথা বলেন যখন নিজেদের চুরি জোচ্চুরিকে আড়াল করতে ব্যর্থ হন, যখন তারা ক্রমাগতভাবে ক্রিমিনালদের এবং সামাজিকভাবে যারা মানুষের অধিকার, মান সম্মান, সম্ভ্রম, ইজ্জত, চাল ডাল বালি কয়লা রেশন চাকরি যারা চুরি করছে, তারা তাদের দলের কি করে সম্পদ আর মানুষ বা যারা সত্যি কথা বলছে তারা কি করে বিপদ, এই ধরনের মন্তব্য থেকেই বুঝতে পারা যায়। দেখুন, রাজনীতিতে অবশ্যই দরকার রয়েছে শিক্ষিত এবং সচেতন মানুষ, দরকার রয়েছে যে কোনো রাজনৈতিক দলে। কিন্তু তৃণমূল বেসিক্যালি পছন্দ করে শাহজাহান, অনুব্রত, চালচোর বালু, এই ধরনের, কিংবা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তাদের গর্ব বোমবাদা বিধায়ক শওকত মোল্লা, যাকে তিনি আবার জেড ক্যাটাগরি নিরাপত্তাও দিয়েছেন। যিনি বললেন বোমবাদিস, তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে। আমি বলছি না, মানুষ জানে। তো তাহলে এটা প্রমাণিত হয়ে গেছে। শেষবার যখন মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে সন্দেশখালীর প্রতিবাদী সর্বহারা মা বোনেরা যখন চোখের জল নিয়ে নিজের আব্রুর গল্প, ইজ্জতের গল্প, লুট হয়ে যাওয়ার যে সত্যি ঘটনাটা তারা বলছেন, তখন তৃণমূল দল লাগাতার বলছে এটা সাজানো ঘটনা বলে সত্যকে অস্বীকার করছে। অথচ আবার তারাই নাকি শাহজাহানকে ধরলো, তার মানে তারা প্রমাণিত করলেন যে ওটা আসলে সত্য, যেটা তারা চাপতে চাইছিলেন। এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশেই কার্যত দাঁড়িয়েছিলেন। অর্থাৎ প্রমাণিত হয়ে গেল যে এই দলটা শিক্ষিত সচেতন যারা মানব অধিকারের পক্ষে কথা বলে তাদের পক্ষে দল নয়, এবং যারা মানব অধিকারের পক্ষে কথা বলে, মনুষ্যত্বের পক্ষে কথা বলেন, তিনি বিচারপতি হতে পারেন, তিনি অধ্যাপক হতে পারেন, শিক্ষক হতে পারেন, ছাত্র যুব যে কেউ হতে পারেন। যারা মানব অধিকারের পক্ষে কথা বলছে, চুরির বিরুদ্ধে কথা বলছে, গণতন্ত্র বাঁচাবার কথা বলছে, তাদেরকে তৃণমূল গালাগাল করবে, তারাই তৃণমূলের বিরোধী, এটা তারা প্রমাণ করে দিয়েছেন। তো তাই তাদের দল কাদের চায় এটা খুব স্পষ্ট। এবং যখনই যে কোনো ক্ষেত্র থেকেই আমি পার্সোনালি বিশ্বাস করি যে রাজনীতিটাকে যদি না শিক্ষিত সচেতন মানুষদের মানে হাতের নাগালের মধ্যে যতক্ষণ না নিয়ে আসা যাবে, ততক্ষণে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অনুব্রত বা শেখ শাহজাহান নামের লোকেরা রাজনীতির চেয়ার দখল করবে এবং গণতন্ত্রকে হত্যা করবে, মা বোন মানুষের অধিকার সম্ভ্রম লুট করবে। কেমন? তো তাই অভিজিৎ বাবুরা যখন বিচার করছিলেন, যখন তিনি বিচারপতি ছিলেন, শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, কলকাতা হাইকোর্টের যাবতীয় বিচারকেরা যখন মানুষের অধিকার বজায় রাখবার জন্য, আমাদের দেশের সংবিধান এবং আইনকে রক্ষা করবার জন্য তারা মানুষকে যেভাবে লুট করেছে এই শাসক দল, তার বিরুদ্ধে আমাদের আইন মেনে যা যা করার দরকার, যখন তারা সেই রাস্তায় চোর ধরতে হাঁটছেন, তখন আমরা দেখতে পেয়েছি এই তৃণমূল দল সম্মানীয় কোর্টকে এবং বিচারপতিদের, একা অভিজিৎ গাঙ্গুলির নয়, অগণিত বিচারপতিদের কিভাবে আক্রমণ করেছে, কোর্টের বিরুদ্ধে গেছে, কারণ তারা চোর ধরতে চাইছে যে চোর তৃণমূল দলের সম্পদ। তো যারাই চোরেদের বিরুদ্ধে, মানুষের গণতন্ত্রের পক্ষে, অধিকারের পক্ষে, তিনি বিচারপতি হন বা শিক্ষক হন বা যে কোনো সাধারণ মানুষ হন, তারা তৃণমূলের শত্রু এবং তৃণমূল তাদের গালাগাল করবে, খারাপ কথা বলবে। এটাই তাদের নেচার এবং ভাষা,
এ সবাই জানে। তো ফলত বিচারপতি গাঙ্গুলি তিনি যখন তার অধিকার বলে তিনি বিচারকের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং রাজনৈতিক ক্ষেত্রে লড়াই করবার কথা ঘোষণা করেছেন, তখন থেকেই কিন্তু জল্পনা তৈরি হয়েছিল, কারণ এই মানুষের একটা জনপ্রিয়তা আছে। তৃণমূল অবশ্যই জানতো যে আমরা চোর, তাই তিনি আসবেন না, এবং আমরা চোরেদের রক্ষা করি তাই আসবেন না, বা চোরেদের পাশে দাঁড়াই তাই তিনি আসবেনই না। কারণ আমরা তাকে বা তার মতো যত বিচারপতি রয়েছেন তাদের আমরা গালাগালি করেছি, অধিকারের বাইরে গিয়ে জেল হওয়া উচিত ছিল। দুর্ভাগ্য যে এখনো হাইকোর্ট অতটা কড়া হয়নি। এই তৃণমূলের যারা যারা মুখপাত্র, ভাঙাপাত্র, তলাপাত্র, অসহায় যারা রয়েছে তাদের বিরুদ্ধে তারা অনেকটা সহ্য করেন। তো যাই হোক, তৃণমূল জানতো, তাই আগে থেকেই গালাগাল শুরু করেছিল যে এই মানুষটি তিনি বিচারপতি থাকুন বা না থাকুন বা অবসর নিন বা যতদিন বেঁচে থাকবেন, শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, আমাদের সমাজের যে কোনো মানুষ তারা তৃণমূলের এই অপশাসনের বিরোধিতা করেই যাবে, যে কোনো সুস্থ মানুষ। আর পুলিশ পাঠিয়ে তৃণমূল তাদের মিথ্যে কেস, মামলা, গ্রেপ্তার, আবার সপাটে চড় খাবে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, তারপরেও এদের মান ইজ্জত নেই। এরা চুরির পক্ষেই কথা বলবে, চোরেদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের দরকার হলে খুন করবে। এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির প্রায় 200-র উপরে কর্মীকে খুন করে দেওয়া হয়েছে। আরেকটা কথা জিজ্ঞেস করবো তোমাকে, যে কালকে এই কথাও বললো সায়নী ঘোষ যে যেখানেই দাঁড়াবে মালটা, এইভাবে বললো যে সেখানেই হারাবো। তো এই যে ভোটের আগে এরকম ধরনের একটা প্রচার, এতটা কনফিডেন্স, বিজেপিতে তুমিও দাঁড়িয়েছিলে কিন্তু তুমি জিততে পারোনি কোনো কারণে সামহাও, তো সেই ফ্যাক্টরটা কি এখানে কাজ করবে মনে করছো? না না, প্রথম কথা হচ্ছে যে আমি জিততে পারিনি কে বলল? আমাকে যারা যারা ভোট দিয়েছেন তারা তারা জেনুইন ভোটার, আর যারা যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তার মধ্যে ক্যামেরা অফ করে পশ্চিমবঙ্গে ট্রান্সফারের ভয়েতে থাকা যে সমস্ত সরকারি প্রিসাইডিং অফিসাররা ছিল তাদের সামনে একের পর এক বোতাম টিপে গেছে এবং ফলস ভোট পেয়ে জয় হয়েছে তৃণমূলের। একটা জায়গায় নয়, আমি আমার জায়গার কথা বলছি না, সর্বত্র, এবং তা প্রমাণিত। তৃণমূলও জানে যে তাঁরা চোর। আর এই ধরনের ভাষা এই যে অভিজিৎ গাঙ্গুলি বা যে কোনো কাউকে, চোরেদের তো রাগ হবে। এবং সায়নী ঘোষ যার এই চাকরি চুরি সংক্রান্ত বিষয়ে, অগাধ টাকা পয়সা ফ্ল্যাট হওয়ার বিষয়ে যার বিরুদ্ধে ইডিতে তার নাম গেছে, হাজিরা দিতে হয়েছে, মামলা কন্টিনিউ করছে, তো তিনি তো এই ধরনের মানুষের ওপরে রেগে যাবেনই। এবং মাল বলছেন একজন তার বাবার বয়সী একজন মানুষকে। এইটাই তো তৃণমূল। এবং সায়নী ঘোষ তৃণমূলের সম্পদ হওয়ার মতো শেখ শাহজাহানদের মতো দারুণ প্রার্থী, দারুণ যোগ্য মানুষ। উনি আমার সিনেমার জগতে সহকর্মী, যদিও সিনেমা খুব একটা উনি করেন না, উনি এই সমস্ত ভাষা বলবার জন্যই ওনারা ব্যস্ত হয়ে রয়েছেন। আমি বলবো এখনো পর্যন্ত তিনি আমার সহকর্মী এবং একজন মহিলা, আমি তার উপরে সম্মান রেখেই বলবো যে বোন সায়নী এই সময়টা কিন্তু থাকবে না। শুধু সন্দেশখালি নয়, মানুষ বুদ্ধু, মানুষ বোকা, মানুষ পুলিশের ভয়ে ভীতু, ঠিক এই রকম সিপিআইএমও ভেবেছিল। সেই লোকগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। আপনি তো একজন বাংলার নারী, আপনাকে রাস্তাঘাটে বেরোতে হবে যখন আপনার দল, যারা চোরকে সমর্থন করে, যারা যে কোনো ভদ্রলোককে মাল বলে আপনার ভাষায়, বা আপনাদের ভাঙাপাত্র তলাপাত্র কুণাল ঘোষের ভাষায়, বা কল্যাণ ব্যানার্জিদের অশ্লীল ভাষার যে সম্ভার, তাতে এরম বলবেন না। কারণ আপনাকে কালকে দেখতে হবে বেঁচে থেকে। সেই সময় মানুষ যাতে আপনাকে তীব্র অসম্মান না করে, এই ধরনের ভাষাগুলো বলা থেকে বিরত একটু থাকুন। জানি এগুলো বললে তৃণমূলে নম্বর বাড়ে, ক্রাইম, ক্রিমিনাল এগুলো হলেই তো আপনাদের নম্বর বাড়ে, কিন্তু কোথাও আপনি তো আমার একটা সহকর্মী ছিলেন বা আছেন। তো তাই একজন সহকর্মী হিসেবে আপনাকে অনুরোধ করছি, বাকি আপনি কতটা অমানবিক ভাষা, অভদ্র ভাষা, অসচেতন আচরণ করবেন সেটা একান্তই আপনার ইচ্ছা। সি ইজ নট ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এইটুকু বলতে পারি, যিনি এখনও জানেন না, যে যিনি বলেছিলেন কদিন আগেই যে কার্জন গেট নাকি তৃণমূলের তৈরি করা,
আমার মনে হয় তিনি যেমন পশ্চিমবঙ্গকে জানেন না, পশ্চিমবঙ্গের ইতিহাস জানেন না, তৃণমূলের চশমা দিয়েও হয়তো নিজের বাবা মাকেও দেখেন, পরিবারের লোককেও দেখেন, যে আমার বাবা মা বা পরিবারের লোকজনও বোধহয় তারা বোধহয় তৃণমূলের হাসপাতালে জন্মগ্রহণ করেছেন, এমনটাও উনি বলতে পারেন। ঠিক আছে, এটা ওনার ইচ্ছা, ওনার রুচি। উনি এতটা ইম্পর্টেন্ট নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। খারাপ কথা বললে নজর কাড়া যায়, মিডিয়া অনেক সময় সেগুলোকে প্রচার করে যে কতটা খারাপ বলছে দেখুন। আপনাদের তো নিরপেক্ষতার জায়গা নিতে হয়। তবে এইটুকু জানবেন যে মিডিয়া সত্যি কথা বলে, তৃণমূল তাদের বিরুদ্ধে, তাদের জেলে পাঠাবার জন্য, হেনস্থা করবার জন্য বা গণতন্ত্র রক্ষা করবার জন্যই যারা চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সায়নী ঘোষের ভালো হোক, তার চেতন ফিরুক, এর বাইরে আমি কোনো কথা বলতে চাই না। কল্যাণ ব্যানার্জি তিনি পার্সোনাল অ্যাটাক করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, বললেন যে ওনার ওয়াইফ ছেড়ে চলে গেছে ওনাকে, তার মানে পার্সোনাল অ্যাটাকে চলে যাচ্ছে। তো কি বলবেন এই বিষয়টা? অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেননি। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো মন্তব্য করবেন না। বারবার বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় বা শোনা যায় কারোর ডিভোর্স হয়ে যাওয়া বা বউ চলে যাওয়াতে কোথাও যেন একটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত একটা ইন্টারেস্ট রয়েছে। কি সেটা আমি জানি না, এটা সবাই বলেন। হ্যাঁ, উনি টলমল করতে করতে লোলা লুলু গান এবার কেউ দাঁড়িয়ে গায়, কেউ টলমল করতে করতে গায়, এটাও তার ইচ্ছা। কেউ কেউ বলেন যে লতা মঙ্গেশকরের পরেই আর কি কল্যাণবাবুর গলা। ঠিক আছে, আমার কান খারাপ তাই আমি বুঝতে পারিনি যে ওনার গলাও কোকিল কণ্ঠী। তবে এইটুকু আমি দেখেছি, উনি যদি আমার প্রফেশনে আসতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যারা খুব, তাদের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রচণ্ড খাটেন যে মানুষ তাকে কী করে ঘৃণা করবে, অসম্মান করবে। উনি কিন্তু খুব পরিশ্রম করেন। কল্যাণবাবু নিজেকে ছোট করবার জন্য যে যে চেষ্টাগুলো করেন, তার প্রতি আমার খুব শুভেচ্ছা রইল। উনি যে একজন পরিশ্রমী আইনজীবী, সেইটাকে যে মানুষের কাছ থেকে প্রাণপণে ভুলিয়ে দিয়ে যে আমাকে একটুখানি অসভ্য ভাবুন, আমাকে একটুখানি অভদ্র ভাবুন, এইভাবে যেভাবে নিজের সম্পর্কে প্রচার করার চেষ্টা শ্রদ্ধেয় কল্যাণবাবু করে যাচ্ছেন তৃণমূলের নিয়ম মেনে, আমার শুভেচ্ছা রইল। তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কালকে বললেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির বাবু হিসাবে কাজ করতেন এবং যে কটা তিনি কাজ করে এখন তার মুখোশ খুলে গেছে। আমার যেটা মনে হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঈর্ষা থেকে বললেন, তার কারণটা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জনপ্রিয়তা মানবিক দিক থেকে, সেটা কোনো অংশে ভাটা পড়েনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারকের পদ ছাড়লেন তখন আসলে স্বস্তি পেয়েছে তৃণমূল। যাক, তাহলে এত কড়াভাবে আমাদের ঘরের চোরগুলো, যারা দোলা সেনের করে দেওয়া হিসেব অনুযায়ী 25-75% ভাগটা যারা আমাদের দেয়, তাদের আর ধরবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্ত হলেন। কিন্তু তারপরে আবার টেনশনে পড়লেন যে যে কোনো দলে যেমন যে কোনো শিক্ষিত লোকের আশাটা সবকটা দলই কামনা করে, যেমন সিপিএমও কামনা করেছিল, কিন্তু সিপিএমে উনি যাননি, তাই সিপিএম কষ্ট পেয়েছে। ঠিক কিভাবে রেগে যাবে ঠিক করতে পারছে না। ঠিক আছে, তাই সিপিএমের জন্য একটা অন্তত 10 সেকেন্ডের নীরবতা যে কেউ পালন করতে পারেন। তো কারণ যে কোনো সুস্থ মানুষ ডুবন্ত নৌকায় তো কেউই উঠতে চায় না, এবং সিপিএম প্রত্যেক মুহূর্তে যে কংগ্রেসকে চোর বলতো সারা দেশে, গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, এই রাহুল গান্ধীর বাবা, আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে সারা দেশ জুড়ে চোর তকমা দিয়েছিল এই সুজনবাবুরাই, যে সুজনবাবুরা এবং শতরূপেরা এখন কান অবধি এঁটো করে হেসে মাড়ি বার করে এখন এই কংগ্রেসের পেছনেই ঘুরছে, রাহুল বাবুর পেছনেই ঘুরছে। এবং যে সুজনবাবুরা প্রচার করেছিলেন এবং আঙুল দিয়ে দেখিয়েছিলেন যে কিভাবে কংগ্রেস সিপিএমকে খুন করত সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের পর থেকে, যে কমরেড তাদের কর্মীরা কংগ্রেসের হাতে খুন হলেন, কংগ্রেস নাকি সিপিএমকে খুন করা রক্তে রাঙা হাত নিয়ে ভাত খেয়েছে, সেই রক্তাক্ত হাত ধরতে সুজনবাবুদের গায়ে লাগলো না। অর্থাৎ আদর্শের মা, মাসি, জেঠু, পিসি সবার আগে যারা যদি খুব গম্ভীর মুখে কেউ করে থাকে, তাদের মতো এই কপট, মানে কাক হয়ে ময়ূরের ল্যাজ গজানো দলটার নাম হচ্ছে সিপিআইএম। কিন্তু বাইরে থেকে তারা খুব সুন্দর ভদ্র ভদ্র কথা বলতে পারে
এবং তারা পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়েছে 34 বছর ধরে, আমাদের ছোটবেলাকেও ভুল বুঝিয়ে দিত। যাই হোক, সেই সিপিএম কষ্ট পেয়েছে, তাই তারা কি স্ট্যান্ড নেবে ঠিক করতে পারে না। না, অভিজিৎবাবু ভালো, অভিজিৎবাবু সৎ, কিন্তু এই যে বিজেপিতে চলে যাওয়া ক্ষমতার দিকে, নরেন্দ্র মোদীর আত্মীয় স্বজনের ইচ্ছায় বা যারা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের আত্মীয় স্বজনের ইচ্ছায় সারা পৃথিবীতে নরেন্দ্র মোদীকে ভরসা করা হচ্ছে না। সারা পৃথিবীর যারা নেতা, যারা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তারা ওয়েলকাম বিজেপির কথায় করছে না, তারা একটা কাজ দেখে করছে। আজকে পাকিস্তানের লোকজন যারা কট্টর হিন্দু বিরোধী, পাকিস্তানের নাগরিকরা বলছেন যে প্রধানমন্ত্রী कैसा हो वो भारत का नरेंद्र मोदी जैसा हो। তারা বলছেন, তারা দেখতে পাচ্ছেন যে তাদের যারা মুসলমান সমাজ রয়েছে পাকিস্তানে, যারা ভারতবর্ষ থেকে কেটে নিজেরা ভালো থাকবে বলে দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম নেতার স্বার্থ চরিতার্থ করতে এবং আমাদের দেশের কিছু স্বাধীনতার জন্য নাকি লড়াই করা কিছু হিন্দু নেতাদের সঙ্গে যোগ সাজসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাইড করে দিয়ে দুটো দেশকে কেটেছিলেন। এই ইতিহাস কেউই ভোলেননি যে দুটো প্রধানমন্ত্রী হয়ে গেলে একটা প্রধানমন্ত্রী ঝগড়া কমে যাবে, করাত চালানো হয়েছিল। তো যাই হোক, তারাও আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছেন সেখানে কিন্তু এই কংগ্রেস বা সিপিএম তাদের মুখোশগুলো খুলে গেছে এবং ইন্ডিজোটের পিণ্ডি মানুষই চটকে দিয়েছে। তো এহেন জায়গায় সিপিএম তাই তথৈবচ অবস্থা কি করবে বুঝতে পারছে না। তো ফলত একজন মানুষ, তারা দেখেছেন যে সারা দেশের মানুষ ভরসা করছে ভারতীয় জনতা পার্টির ওপরে। সিএএ হয়ে গেলে, এনআরসি হয়ে গেলে আমার দেশের যারা মুসলমান সমাজের মানুষ রয়েছেন, যারা স্বাধীনতার লড়াইতে সবাই মিলে একসঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। হ্যাঁ, ঠিক যে আমাদের দেশটা সনাতনের মাটি ছিল, মশলার ব্যবসা করতে গিয়ে মুসলমান সুলতানেরা আসতে যেত, তারপর তাদের মনে হয়েছিল যে এইখানে যদি কবজা করা যায় তো তাহলে অনেকগুলো খরচ তাদের বেঁচে যাবে। তারপর তাদের মন্দিরের ওপরে চোখ পড়েছিল যে এখানে প্রচুর সম্পদ রয়েছে, সোনার মুদ্রা রয়েছে, এগুলোকে যদি কবজা করা যায় এবং তারপর আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনকে নিজের হাতে নেওয়ার জন্য তারা কিন্তু ক্ষমতা কায়েম করতে গিয়ে ধর্মান্তকরণ করায়। যে কারণে একজন আমাদের যে কোনো মুসলমান ভাই বন্ধু যারাই রয়েছেন তাদের দাদুর ওপরে বাবার নাম জিজ্ঞেস করলে তারা বলতে পারেন না। আজকে যোগীর রাজ্যে যদি উত্তরপ্রদেশ বলি, সেখানে যারা মুসলমান সমাজের মানুষ রয়েছেন তারা এক কথাই বলেন, সারা ভারতবর্ষের মুসলমান সমাজের মানুষ বলছেন যে যদি হিন্দুত্ববাদটাই যদি শেষ কথা হয়ে থাকে তো তাহলে আমরা তো সরকার চাই যে সরকার ধর্ম ভুলে গিয়ে সবার জন্য উপকার করবে। মোদীর সরকার তো সেটা করছে। তাদের একটাও কোনো প্রকল্প নেই যে প্রকল্পটা শুধুমাত্র হিন্দুর জন্য বা কোনো একটা মাত্র প্রকল্প যেটা মুসলমানকে বাদ দিয়ে হচ্ছে। তাদের তো চোখ খুলে গেছে। এই ইন্ডিজোটের পিণ্ডি সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে বাকি যা যা অপদার্থরা যারা রয়েছে তার নিজেরাই অপদার্থ নিজেদের প্রমাণ করেছে বলে শব্দটা বললাম, সেই ধারণা ভেঙে গেছে। ফলত মুসলমান সমাজের একটা বড় অংশ যারা দেশ ভালোবাসেন তারা জড়ো হচ্ছে নরেন্দ্র মোদীর পাশে, ভারতীয় জনতা পার্টির পাশে, আমাদের পাশে। তো ফলত মমতা বন্দ্যোপাধ্যায় আরও চিন্তিত হয়ে গেছেন এখানে যদি আরও সমাজ সচেতন মানুষ, তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে পারেন বা যে কোনো মানুষ হতে পারেন, তারা যদি চলে আসে তাহলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, বিপন্ন হয়ে যাব, আমরা অস্তিত্বহীন হয়ে যাব। আমাদের শিকড় থেকে উপড়ে ফেলে দেবে মানুষ যদি আরও ভালো ভালো মানুষরা আসে। রাজনীতিকে সম্পৃক্ত করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বললাম এই বালু চালচোর, এই গরু কয়লা বালি চোরে ফ্যামিলি নিয়ে জেল খাটছে নিজের মেয়েকে নিয়ে, অনুব্রত বাবুরা তাদের বীর বলেন, তাদের ভালো ছেলে বলেন, শাহজাহানদের পাশে দাঁড়ান। শওকাত মোল্লা যাকে তিনি নিজে বলেছিলেন তুই তো বোম বাঁধিস, তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেন। তার কাছে তো কোনো ভালো মানুষই ভালো নয় যে গণতান্ত্রিক অধিকারের কথা বলে মানুষের। দুর্ভাগ্যজনক যে একজন টালির চালের বাড়ির একটা লড়াই করে উঠে আসা মেয়ে, যাকে সারা পশ্চিমবঙ্গের মানুষ আমরা সবাই মিলে বিশ্বাস করেছিলাম যে সিপিআইএমের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে, গরিবের ভালো করতে, গরিবকে বাঁচাতে গরিব বাড়ির মেয়েটাই বড় ভূমিকা নেবে। কিন্তু দেখা গেল
সময়ের অলিন্দে দাঁড়িয়ে ক্ষমতার দম্ভে একটা মানুষ তার পায়ের হাওয়াই চটি 150 টাকা থেকে এখন 7-10 হাজার হাওয়াই চটি পরেন। তিনি এতই গরিব, মাইনে নেন না, হাতে 2 লক্ষ টাকার আইফোন থাকে। তার শাড়ি অত্যন্ত দামি, সেটা অর্ডার দিয়ে তৈরি হয়। তিনি টালির চালে থাকেন বটেন, হলে মানুষ তারকে বিশ্বাস করবে না। সেই জন্য ঘরের ভেতরে সর্বত্র এসি রয়েছে। আমি বলছি না এগুলো পাপ, এগুলো অন্যায়, এতে আমি কিছুই নিই না, অথচ ক্রিমিনালদের পাশে দাঁড়াই। তার উৎকৃষ্ট কবিতা এতটাই যে বাঙালি ঘরে ঘরে জন্মদিনে যেমন গীতাঞ্জলি উপহার দেয়, কবিতা বিতান, তেমন নাকি গীতবিতানও উপহার দেয়। আমি কোনো ভদ্রলোকের বাড়িতে দেখিনি। এটা আমার দুর্ভাগ্য হতে পারে। আর তৃণমূলের চোখে তারাই ভদ্রলোক যারা তৃণমূল যা খুশি করে, এই শিল্পী, লেখক বা সিদ্ধাঁড়া বেঁচে দেওয়া বুদ্ধিজীবী যারা বঙ্গবিভীষণ, ঘরের শত্রু বিভীষণ হয়, যেমন বঙ্গবিভূষণ নিতে যায়। এই কদিন আগেও যেমন এই মাতৃভাষা দিবসে যখন পশ্চিমবঙ্গে সন্দেশখালি জ্বলছে, তখন তারা গিয়ে বলেছিলেন সব কিছু দেখবার পর মুখে চাবি দিয়ে ভাতা এবং পুরস্কারের জন্য যাদের দেখে আমরা লড়াই করা বা সমাজের হয়ে কথা বলা শিখেছি, আমার সেই শ্রদ্ধেয় গুণীজনেরা বাড়িতে সিদ্ধানাটাকে পটাং করে খুলে রেখে তাকে রেখে গিয়ে ওখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রীর জন্য মা বোনেদের মান সম্মান সব কিছু লুট হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার যে তৃণমূলের গুন্ডারা লুট হচ্ছে, পুলিশ দিয়ে সেই গুন্ডাদের প্রোটেকশন দিচ্ছেন যিনি, তাঁর স্তুতি করছেন যিনি মানুষকে গণতান্ত্রিকভাবে শেষ করে দিচ্ছেন। এর থেকে তো নির্লজ্জভাবে হতে পারে না। তো ফলত মাননীয় মুখ্যমন্ত্রী ক্রিমিনালদের পাশে যে দাঁড়ান তিনি নিজে প্রমাণ করেছেন। এতগুলো উদাহরণ বললাম, আমি কেন, আমার থেকে আরও অনেক বেশি কথা যারা আমাদের দর্শক রয়েছেন, তিনি যে রাজনৈতিক দলই করুন না কেন, যদি তৃণমূল করেন হয়তো আর ভোট দেন না, কিংবা ঠিক করেছেন আর ভোট দেবো না, আর না হলে খুব কষ্ট পাচ্ছেন। বোতাম টিপতে গিয়ে তো কষ্ট লাগে, প্রচুর মানুষ সরে গেছে। তো ফলত উনি খারাপ কথা বলবেন। আমি আবার বলবো যে যা যা ঘটছে পশ্চিমবঙ্গে, এমন দেশটি সারা দেশ জুড়ে খুঁজে পাবে না কো তুমি, এমন দেশটি সারা দেশে দুটি খুঁজে পাবে না কো তুমি, সে যে ঘাসফুল ঘেরা শিকলেতে বাঁধা আমার বঙ্গভূমি। তাপস রায় তিনিও তৃণমূল ছেড়ে কংগ্রেস বিজেপিতে যোগদান করেছেন, এবং ঠিক যোগদানের পরেই আমরা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিমের কাছে আমরা রিয়াকশান পেলাম। উনি বললেন যে তিনি গান্ধীবাদী ছেড়ে তিনি গডসের দলে যোগদান করেছেন, এবং ইডি সিবিআর ভয়তে, যখন ইডি সিবিআর বাড়িতে আসে ভয়তে ভীত হয়ে তিনি বিজেপির পায়ে আত্মসমর্পণ করলেন। তার বাড়িতেও ইডি সিবিআই গেছে, তিনি গর্জন করেছেন, আরও বেশি শক্ত হয়েছেন, আরও বেশি লড়াই করেছেন, কিন্তু তাপস রায় ভয় পেয়ে গেছেন। কি বলবেন? আসলে দেখুন, যে কোনো মানুষ যে কোনো রাজনৈতিক দলে জয়েন করতে পারেন, তার মতামত পাল্টাতেও পারেন। আমার বাবা আগে বাড়ি ফিরতেন রজনীগন্ধার স্টিক নিয়ে, যাতে মা ফুলদানিতে সাজিয়ে রাখতে পারেন, বা সন্ধেবেলায় আমার জন্য একটা সস্তা চকলেট, মধ্যবিত্ত বাবা তো, তিনি কিনে ফিরতেন যে অন্তত কিছু না দিতে পারি, ছেলে বা মেয়েকে 2টো চকলেট দিই। তারপর আমার বাবা বাড়ি ফেরেন কোনোদিন মদের বোতল হাতে নিয়ে, কিংবা কোনোদিন গাঁজার কলকে হাতে নিয়ে। তো বাবার এই ধরনের পরিবর্তন দেখার পর আমি যদি আমার বাবার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা হারাই, তো তাহলে সেটা বাবার সমস্যা, যে শ্রদ্ধা হারাচ্ছে তার সমস্যা নয়। দেখুন, ববি হাকিম মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে। তিনি বলতেই পারেন না যে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার হাঁটু কেন গোড়ালির কাছেও নয় আমার যোগ্যতায়। তিনি বলতে পারেন না, তিনি যন্ত্রণায় ছটফট করেন। লোকে বলে তিনি নাকি সকালবেলা আকন্দ ফল গাছ থেকে পারেন, যেটা খেলে নাকি মানুষ বেঁচে থাকে না। 2 হাতে নিয়ে ঠিক করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে এটা ঠিক করছে না, এটা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খাইয়ে দেবো, নাকি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাকে তার কাছে মাথা নামাতে হচ্ছে, হাঁটুর বয়সী ছেলে, রাজনীতিতে আমাদের দলে কোনো তার অবদানই নেই, মাঠে ঘাটে নেমে রাজনীতি জীবনেই করেন নাই, কদিন গুটি গুটি পায়ে হাঁটছেন, তাকে খাইয়ে দেবো। তো উনি মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে। তো মানসিক যন্ত্রণায় থাকা একজন মানুষ, যিনি আনিস খান কাণ্ডে হাওড়ার আমতায় গিয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছেই তাড়া খেয়ে ফিরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 2 নম্বরই রাস্তায় হাঁটবার জন্য। তাই আমি বলবো যে ববি বাবু,
মানসিক যন্ত্রণায় রয়েছেন, ওনার কথা আপনারা খুব সিরিয়াসলি নেবেন না। চেয়ারটা সিরিয়াস, কিন্তু মানসিক যন্ত্রণা থাকলে কি কোনো মানুষ ঠিক কথা বলতে পারে? আপনাদের ফিল করতে হবে এটা। ধরুন আমি একজন কলেজের প্রিন্সিপাল, আমার সন্তান মারা গেল, আমি কি সেদিন এসে মন দিয়ে পড়াতে পারবো প্রিন্সিপাল বলে? তা তো নয়, মানসিক টানাপোড়েন চলছে। যেমন কুণাল বাবুদের সোডিয়াম পটাশিয়াম গুলিয়ে গেছে মাথার। তো তাই আপনারা সিরিয়াসলি নেবেন না ওদের কথা। বেচারা আজকে যাকে বড় শাহজাহান বলছে, গালাগাল দিচ্ছে, কাল সে চা খাওয়ালেই 15 টাকা বেঁচে গেল দেখে বলছে ওর মতো লোক হয় না। আপনারা হাসুন, কিন্তু গালাগাল দেবেন না। কুণালবাবু, ববিবাবু, কল্যাণবাবু, এদের সমস্যা আছে। আমি জানি না কল্যাণবাবু মানে অন্যের বউয়ের উপরে এসব এত নজর কেন, যে কার বউ থাকলেন কি থাকলেন না জানি না। অনেক আছেন যারা নিজেদের বউকে সেইভাবে যত্ন করেন না, অন্যের বউ কিভাবে যত্নে থাকবে সেইভাবে এটা সারাদিন ধরে করে ভাবেন। কেউ কালো কোট চাপিয়ে, কেউ সাদা জামা চাপিয়ে, তো জানি না। ঠিক তেমনই এরা সব যন্ত্রণায় রয়েছেন। কেমন? এবার তাপসবাবুর যন্ত্রণাটা এইরকম নয়। তাপসবাবুকে তৃণমূলের কেউই চোর বলতে পারবেন না। ইডি বা সিবিআই কারুর বাড়িতে গেলে তার মানে তিনি যে অভিযুক্ত বা ক্রাইম করে ফেলেছেন তা কখনো প্রমাণিত হয় না। জিজ্ঞাসাবাদের জন্য যান। কি কারণে গিয়েছিলেন? কর্পোরেশনে দুর্নীতি হয়েছে এই বিষয়ে খবরাখবর, খোঁজ খবর ওই সময় যারা যারা ছিলেন তাদের প্রত্যেককে জানবার জন্য। আপনাদের মনে আছে বোধহয় এই ইডি সিবিআই গিয়ে কিন্তু বহু ঘন্টার পর ঘন্টা বিজেপি বিধায়ক পার্থবাবুর বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন। তাদের কি প্রমাণিত হল? সুতরাং তাপসবাবু যে আসলে, তাপসবাবু এখনো ভদ্রলোক বলে সবাই জানেন, আমরাও জানি। ছোটবেলা থেকে চূড়ান্ত বড় ছাত্র নেতা ছিলেন ছাত্র পরিষদের। আমার ছাত্র রাজনীতি করতাম, আমার বয়স 50, তার আগে তাপসবাবুদের নাম শুনেছি। তো ফলত তাপসবাবুর এগেনস্টে এরা কোনো প্রমাণ দেখাতে পারছে না। দেখবেন অনেক লোক বলে তৃণমূল ছেড়ে দেবো, আবার ফিরে যায়। তার কারণটা হচ্ছে তৃণমূল যখন 2 নম্বরই এটা ওটা ভাগ করে তখন তার প্রমাণ দিয়ে রেখে দেয়। যদি কেউ বলেন তৃণমূল ছেড়ে চলে যাব, এত অন্যায় আমি আর করতে পারবো না, ছোট ছোট অন্যায় করছিলাম, ঠিক আছে, ওরা সঙ্গে সঙ্গে এই প্রমাণ রেখে দিয়েছি বলে অনেকে গুড়গুড় গুড়গুড় করে ব্যাক করে। এই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো, হ্যাঁ, যিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলবো, বনকর্মী নিয়োগে কি হয়েছিল বলবো। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তদন্ত করবো, সে তদন্ত গেলে উনিও বললেন না। আসলে এই মাল ভাগাভাগির গল্প। তো তাই বলছি যে ওনারা টেনশনে রয়েছেন, দুঃখ রয়েছেন। এবার তাপসবাবু, অভিজিৎ বাবু, যারা অন্যায়ের বিরুদ্ধে বা চোখের সামনে অন্যায় হওয়াটাকে আর নিতে পাচ্ছেন না বলে ভারতীয় জনতা পার্টির দিকে আসছেন, যাদের সম্পর্কে আর এই হিন্দু মুসলিম ভেদাভেদ, সিএ হয়ে গেলে বের করে দেওয়া যাবে, নরেন্দ্র মোদী আপনাদের জন্য কি করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আর বলতে পারছেন না, তখন তারা এই ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং অত্যন্ত রাজনৈতিক দৈন্যতা, মানে আপনাকে আক্রমণ করার কিছু নেই, এই তুই হাসলে তো দাঁত দেখা যায়, আরে হাসলে তো দাঁত দেখা যাবে, এই ধরনের আজে বাজে যুক্তি দিচ্ছেন। যা ধরুন ছোট্টবেলা জামা কাপড় না পরা যে বাচ্চাগুলো হামাগুড়ি দেয়, তাদের বোধ বুদ্ধিও বোধ এনাদের থেকে বেশি। আমি চাইবো তারা যেহেতু জামা প্যান্টুল পরেন, পূর্ণবয়স্ক মানুষ, তো সেই ধরনের সচেতন আচরণ করবেন এবং রাজনীতির ভাষায় কথা বলবেন, চোরেদের ভাষায় যেন কথা না বলেন। তারা প্রত্যেকেই আমার থেকে বয়সে বড়। আমি তাদের সুস্থ ব্রেন কামনা করি, যাতে মগজটা সুস্থ হয়। এবং সোডিয়াম পটাশিয়ামের যে প্রবলেম, দেখুন অনেকেরই হয়, পাড়ায় লোকাল ডাক্তার রয়েছে, দেখাবেন, সেরে যাবে, কি আছে। নাহলে এরা এমন হয়েছে না, দুম করে নিজের বাড়িতে মাকে বলবে, বাবা আজ দাড়ি কাটনি কেন, যেভাবে মিথ্যে কথা বলছে, নিজে বাবাকে দেখে বাবা সিঁদুর দাওনি কেন মাথায়, বলে ফেলবে যে রেঞ্জের মিথ্যে কথা বলছে। ওনাদের খুঁড়ে আবার খারাপ কথা বলছে, ওনাদের পায়ে পায়ে প্রণাম। জনগর্জন সভা 10ই মার্চ ব্রিগেডে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা টেলার, আর ফিল্ম তো বাকি হ্যাঁ, যেটা দেখবেন লোকসভা ইলেকশনে। দেখুন, যেভাবে জাস্ট কয়েকটা বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মিনিমাম মা বোনেদের বিশ্বাস, ভালোবাসা যতটুকুই ছিল, সেটা তছনছ হয়ে গেছে। এবং সে বিষয়ে উনি পরিশ্রম করেছেন। অবিশ্বাসী হয়ে উঠতে ডাবল চাকরি,
এবং অনেকে বলেছেন যে সারা পশ্চিমবঙ্গকে জ্বালাচ্ছে। আমি বলি যে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। যারা স্বার্থপর তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে জ্বালাচ্ছেন, পোড়াচ্ছেন, সর্বনাশ করে দিয়েছে। তারা চূড়ান্ত মিথ্যা কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্গে অব্দি আগুন লাগিয়ে দিয়েছেন, সেটা ভাবুন। এবং ভাবুন যে আমরা স্বর্গের থেকে বেটার আছি। উপরে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সঙ্গে বাকি যারা মহাপুরুষ রয়েছেন তাদের সঙ্গে অশান্তি লেগে গেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেই বলেছেন যে অনুকূল চন্দ্রকে জমি টমি উনি দিয়েছিলেন, এবার এখনো ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সঙ্গে বাকি যারা মহাপুরুষ রয়েছেন, আমাদের পরম পূজনীয় রামকৃষ্ণদেব, তারাও এসে বলছেন যে আমি তো জমি পাইনি রামকৃষ্ণ মিশন করবার জন্য, আপনাকে জমি দিল কোথায়, কাগজ দেখান, দলিল দেখান। এবার তিনি বলছেন আমি কবে কি জন্মেছে দেখাই তো হয়নি। এবার কেউ বিশ্বাস করছে না, সেই নিয়ে অশান্তি চলছে। তারপর দুম করে ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বলছেন স্বর্গেতে, আপনাকে তো ওরা যে তৃণমূল বলে দিল 21শে জুলাই সভা থেকে। এবার সেই নিয়ে রামকৃষ্ণদেব লজ্জিত হচ্ছেন, স্বর্গে আগুন লেগে গেছে। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজির মধ্যে অশান্তি লাগিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি গান্ধীজিকে শরবত খাইয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবার সেই নিয়ে তুমুল অশান্তি হচ্ছে যে বেঁচেই ছিলাম না, আপনি আমায় খাওয়ালেন কি করে, বা আমি খেলাম কি করে। সেই লোকটাকে খুঁজে ডেকে নিয়ে আসা হয়েছে, যে যার গাছ থেকে লেবু পেড়ে নাকি রবীন্দ্রনাথ শরবত বানিয়েছিলেন। এবার তার জমিই নেই, বলছে লেবু গাছই নেই। এই তুমুল অশান্তি চলছে। শুধু তাই নয়, বোম্বেতে এখনো অশান্তি চলছে। আমি কালকে বোম্বে থেকে ফিরলাম, ঋত্বিক রোশনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বাঁশ বাগানে গিয়ে বসে আছে, বাঁশ কাটছে, এত লম্বা মই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার বাবাকে চাঁদে পাঠিয়ে দিয়েছেন, যে ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন চাঁদে গেছে, এ বাবাকে নামাতে হবে। সেখানেও অশান্তি চলছে। সুতরাং আপনারা যদি মনে করেন পশ্চিমবঙ্গবাসী যে আমরা খুব খারাপ আছি, না, স্বর্গেও অশান্তি করেছে। নজরুল ইসলাম বাঁচতে পারেনি, তাদের ঘিরে ধরে যাবতীয় লেখক বসেছে, বলছে কপিরাইটের টাকা দিন আপনি, আপনি যে মহাভারত লিখেছিলেন, কৃত্তিবাস বাল্মীকি সব জড়ো হয়েছে যে আমরা কপিরাইটের টাকা পাইনি। আপনি মহাভারত লিখেছিলেন দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আপনি মহাভারত লিখেছিলেন, সেটা পড়ে কাজী নজরুল ইসলামের লেখা পড়ে, মহাভারত পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় পড়া হয়েছে। আর তৃণমূলের সমস্ত লাইব্রেরিতে যেখানে জাগো বাংলা কাগজ যায়, তারা প্রত্যেকেই কাজী নজরুল ইসলামের লেখা মহাভারত পড়ছেন। এই বিরাট অশান্তি চলছে ভাই স্বর্গে। তাই যারা পশ্চিমবঙ্গে তৃণমূল করেন তবুও জ্বলছেন তৃণমূলের কল্যাণে, বা তৃণমূল না করেন নিরপেক্ষ মানুষ হতে পারেন, তারা যদি বলেন যে আমরা জ্বলছি, আমি বলছি যে অন্তত স্বর্গের কথা ভাবুন, যে ওনারা কি জ্বলছেন। হ্যাঁ, যদি স্বর্গের তুমুল ভাবে এই বিচার শেষ করাতে চান, তো তাহলে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এখানে ছোটখাটো ব্যাপারে যা আপনাদের জ্বালাচ্ছেন স্বর্গের তুলনায়, ওনাকে এখান থেকে বিদায় দিন। বয়স হয়েছে, একটা সময় আমাদের সবাইকে চলে যেতে হবে, আমাদের মাননীয়ও যাবেন একটা সময়, তখন কিন্তু ওখানে খসড়া তৈরি হয়ে রয়েছে। তো আমি বলবো যে যারা তৃণমূলের ভাঙা পাত্র বা মুখপাত্র রয়েছেন, যারা অনর্গল টেলিভিশন চ্যানেলে খারাপ কথা বলেন, আমি তাদের জন্য আমার খারাপ লাগে। কারণ তারা এত খারাপ কথা বলে, বাড়ি থেকে সকালবেলা গুড় রুটি চা ফা খাইয়ে বের করে দেয় দুরা বলে। এরা বাজে কথা বলতে বলতে স্ত্রীর সঙ্গে খারাপ কথা বলে, বাচ্চার সঙ্গে খারাপ কথা বলে, নিজের বৃদ্ধ মা বাবার সঙ্গে খারাপ কথা বলে। অভ্যেস হয়ে গেছে সারাক্ষণ খারাপ কথা বলে, ঠিক আছে। তো তাদেরকে বাড়ি থেকে ওই জন্য চা রুটি খাইয়ে বার করে দেয়, আর আপনাদের ক্যামেরার সামনে এসে আজে বাজে বকে। আমি তাদের প্রতি সহানুভূতিশীল, আমি চাই তারাও ভালো হয়ে যাক। দেখুন, আমাদের জেলখানার নাম কিন্তু এখন কয়েদখানার নয়, সংশোধনাগার। আমি চাই যে কোনো সংশোধনাগারে তারা যাবেন, নিজেদের সংশোধন করবেন, এটা গণতান্ত্রিক অধিকার। একটা মানুষ দুম করে আমরা বলে দিই ও চোর, ও খারাপ, এই কুণাল বাবুকে আমার খারাপ লাগে। একটা লোক লিখছে গুড মর্নিং, চুপ কর চোর, জেল খাটা, এ কি? এ উচিত নয়। এটা কি হচ্ছে? একটা মানুষ গুড মর্নিং বলেছে, উনি ঝামেলায় জড়িয়েছিলেন, জেল ফেল খেটেছেন 3.5 বছর। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন সারদার বেনিফিশিয়ারি চোর, না কি সব এরকম ধরনেরই বলেছিলাম। সারদার বেনিফিশিয়ারি মানে কি? সারদায় যত টাকা লুটপাট হয়েছে তার সব থেকে বেশি যিনি উপভোগ করেছেন, উপভোক্তা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, মানে মাল কামিয়েছেন। তো ঠিক আছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবুন, তার নামে যে গালাগাল দিয়েছে এই সায়নী ঘোষ, ছোট্ট জীব,
তো যে বড় গালাগাল দিয়েছে বড় পদ, যে ছোট গালাগাল দিয়েছে ছোট পদ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসে যারা তাকে যথেচ্ছ চার গালাগাল দেবে, বিরাট বড় বড় পদ তাদেরকে দেওয়া হবে, দিয়ে মুখে চুষি কাটি। তা আমি বলবো যে এদের গালাগাল দেবেন না, অশ্রদ্ধা করবেন না। আমরা প্রত্যেকেই মানুষ, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, যেমন কোনো মুমূর্ষু রোগী তাদের আমরা সুস্থতা যেমন কামনা করি যে উনি সেরে উঠুক, তাই না? ঠিক তেমনই আমরা চাই যে তৃণমূলের এই সমস্ত যারা মানুষ যাদের কুলাঙ্গার বলছে, অসভ্য বলছে, ঠিক আছে, বর্বর বলছে, তারা যতই শেখ শাহজাহানকে ভালোবাসুক, তারা যতই অনুব্রতর মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমাদের হাজার হাজার অনুব্রত রয়েছে, ক্রিমিনাল শওকাত মোল্লার মতো তারা হতে চাক, আমি বলছি তাদের মধ্যে বুকের মধ্যে কোথাও একটা লুকোনো মানুষ তো আছে রে বাবা। আমরা চাই তারাও যে কোনো সংশোধনাগারে গিয়ে তারা সংশোধিত হোক, তারাও সেরে উঠুন, আমরা চাই, আমি চাই। ইডির হাতে ধরা পড়ার পর, হস্তান্তরের পর শাহজাহান বলছে আল্লাহ এর বিচার করবে, তিনি নাকি নির্দোষ। এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া হবে? আমি মনে হয় যারা আমাদের কথা শুনছেন তারা ওখানে যা বলবার বলে দিয়েছে। আমি শুধু একটাই কথা বলবো যে ডেফিনেটলি আল্লাহ তো পরপারে যাওয়ার পরে বিচার করেন, মনে হয় তাঁর বিচার সভা পরে হবে, তার আগে তো মাটির বিচার সভায় বিচার হবে। যদিও তৃণমূল মনে করে আর সাধারণ মানুষ যা মনে করে দুটো আলাদা। যারা আমরা সাধারণ মানুষ, এই মর্তের মানুষ, ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা রয়েছেন, আমরা মনে করি এবং যে কোনো সুস্থ মানুষই মনে করে যে এই মাটির ওপরে, মানে সবার উপরে কোর্ট সত্য, তাহার উপরে নাই। আর তৃণমূল মনে করে যে সবার উপরে চোর সত্য, তাহার উপর নাই। তো শেখ শাহজাহান কি কি করেছেন, কি কি সম্পত্তি বানিয়েছেন, কি কি কথা বমি করে দিয়েছেন, কেন তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, যদি তার বিরুদ্ধে কোনো রকম 2 নম্বরীর প্রমাণ যদি না থাকে তাহলে তিনি পালাচ্ছিলেন কেন, কেন তিনি জামিন চাইছিলেন, তাই না? আমার বিরুদ্ধে যদি না কোনো দাগ থাকে, আমি বুক চিতিয়ে বলবো যে ইডি আসুক, সিবিআই আসুক, কি করবি কর, পালাবেন কেন? বারবার কিছু তৃণমূলের নেতা আছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এত আগান জামিন চাইতে গেছেন, আগান জামিন, হাওয়াই চটি, আবার হাওয়াই চটির কথা চলে এলাম, চামড়ার চটি খইয়ে ফেলেছেন, ঠিক আছে? তো শেখ শাহজাহান কি বলল, আমার যেটা মনে হয় তার থেকে পশ্চিমবঙ্গে প্রচুর অবলা প্রাণী আছে, এই অসহায় কিছু কুকুর বিড়াল রয়েছে যাদের কথা মানুষের ভাবা উচিত, প্রচুর মানুষ তাদের সেবাও করেন। আমার মনে হয় যে তাদের নিয়ে আলোচনা করা উচিত। হ্যাঁ, এই শেখ শাহজাহানের মতো তৃণমূলের যারা মহাপুরুষ, তৃণমূলের যারা আসলে নেতা, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে তার পাশে দাঁড়ানোর মতো কথা বলেন, আমার মনে হয় এই সমস্ত পাপিষ্ঠদের কথা, নরকের কীটেদের কথা তৃণমূল আলোচনা করবে। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আপনার মতামত আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। যারা আমাদের অনুষ্ঠান দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাদের মেল বা হোয়াটসঅ্যাপ করবেন। অনেক অনেক ধন্যবাদ।